এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে ঝালকাঠিতে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। হাদির অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেকে। দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বেলা ৩:৩০টার দিকে গুলিবিদ্ধ ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে এই দাবি জানান তারা। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। ২০২৪-এর জুলাইয়ে বাংলাদেশের আকাশে যে কয়টি উজ্জ্বল নক্ষত্র এসেছে তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উচ্চকিত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের। অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। বাংলার শহর থেকে গ্রাম, অলি গলি থেকে রাজপথ, সব জায়গায় একটাই আওয়াজ, ওসমান হাদি। যিনি সাধারণ মানুষের কাছে কোনো নেতা নন, বরং তিনি সাহসের প্রতীক এবং প্রতিবাদের কণ্ঠ। যিনি নিজের বুক চিতিয়ে দেশপ্রেমের পক্ষে কথা বলেছেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ওসমান হাদি আজকে কেন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন? তার অপরাধ কি বাংলার মানুষের পক্ষে কথা বলা, বাংলার মানুষের অধিকারের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আপোষহীনভাবে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা, নাকি তার কণ্ঠ চুপ করানোর জন্যই এই হামলা? কিন্তু গুলি করে বা হামলা করে কি আদর্শ থামানো যায়? ইতিহাস বলে না যায় না, বরং আরও হাজারো প্রতিবাদ তৈরি হয়। যে কারণে এই জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার কারণে এবার গোটা দেশের সর্বস্তরের মানুষ নতুন করে ফুঁসে উঠেছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়েছে যে এই ওসমান হাদির উপর হামলাকারীর সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। ইতিমধ্যেই ওসমান হাদির উপর হামলাকারী সে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলাকারী যে হাতে নাতে এবার ধরা পড়েছে এবং সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ভারত এবং আওয়ামী লীগের আদেশেই মূলত এই হামলা করা হয়েছে এবং এই হামলার সাথে আরও কারা কারা জড়িত ছিল, কিভাবে হামলা হয়েছিল এবং ওসমান হাদির সর্বশেষ অবস্থা কি, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ২০২৪-এর জুলাইয়ে বাংলাদেশের আকাশে যে কয়টি উজ্জ্বল নক্ষত্র এসেছে তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উচ্চকিত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের। অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। তার ক্ষুরধার যুক্তি দিয়ে উপস্থাপন করা বক্তব্য, তীব্র দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং দেশের স্বার্থে সুতীব্র ভারত বিরোধী অবস্থান দেশের ভেতরে তাকে যতটাই জনপ্রিয় করে তুলুক না কেন, সীমান্তের ওপারের রাষ্ট্রযন্ত্রের চোখে তাকে হুমকি হিসেবে গড়ে তুলেছিল, একথা অনায়াসেই বলা যায়। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই হাদি এবং হাদির মতো আরও অনেকেই নানামুখী হুমকির মধ্যে পড়েছেন। বিষয়টি হাদি উল্লেখ করেন তার সাম্প্রতিক পোস্টেও। গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি। নভেম্বরের ৩০টির বেশি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা উল্লেখ করে তিনি ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন।
গত 13ই নভেম্বর গভীর রাতে দেয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না ইনশাল্লাহ। এক আবরারকে হত্যার মধ্যে দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদিকে হত্যা করা হলে তৌহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলা কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবি আল্লাহ। হাদি নিজে, হাদির দর্শন, হাদির বক্তব্য খুব সহজেই তাকে আওয়ামী পন্থীদের টার্গেটে পরিণত করেছে। আজ দুপুরে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে গেছে এ হামলার পিছে কারা জড়িত তা নিয়ে নানামুখী বিশ্লেষণে। যে বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়ে যায়, এতদিন পর্যন্ত ভারত থেকে যে বিভিন্ন হুমকি আসছিল ফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তার বাস্তবায়ন শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বিকেল 4টায় দেয়া তার এক ফেসবুক পোস্টে বলেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই, আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় বিভিন্ন নম্বর থেকে খুনের হুমকি পেয়েছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরো বলেন, আমরা এখনো নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদের দিতে হবে। গেট ওয়েল সুন হাদি। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুক পেজে লেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরো লেখেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বাইনের হ্যান্ডেলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। সায়ের লেখেন, সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বেতু নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয়। তিনি বলেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আজীবন চলবে। আবরার ফাহাদ থেকে ওসমান হাদি, সবাই এক সংগ্রামের সাথী। খোদা তাআলার কাছে প্রার্থনা করি হাদি যেন শিগগিরই আমাদের মাঝে ফিরে আসে। ইনকিলাব জিন্দাবাদ। এক ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ আবিদুল ইসলাম খান বলেন, হাদি ভাই জুলাইয়ে আমাদের রাজপথের সহযোদ্ধা। আগস্ট 2024-এর পর থেকে নানা হুমকির মধ্যে দিয়ে উনি গেছেন। যে শক্তি হাদি ভাইয়ের হত্যা চেষ্টার সাথে জড়িত, তাদের শেষ পরিণতি আমরা দেখে নেব ইনশাল্লাহ। জুলাই বিপ্লবের সন্তানদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি সব সময়। আল্লাহর কাছে লাখো কোটি প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের ভাইকে রক্ষা করো, আমাদের হাতকে শক্তিশালী করো। উল্লেখ্য, আজ জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির একজন সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে বলেন, ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়
এবং আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার সতীর্থরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্ত জোগাড় করার চেষ্টা করছেন। জুমার নামাজের আগে বেলা 11:52 হাদি সর্বশেষ ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার ছেঁড়াছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। তবে তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে জানিয়েছেন, এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। ওই পোস্টে সায়ের দাবি করেন, জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী এই ফয়সাল করিম মাসুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া আরেকটি পোস্টে সায়ের লেখেন, ওসমান হাদির আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত 8ই নভেম্বর 2024 ঢাকার আদাবরের স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পোস্টে তিনি প্রশ্ন করেন, এই ছেলে জামিন পেল কিভাবে? যেসব ছবি আমার দেশের হাতে এসেছে তার একটি ইনকিলাব কালচারাল সেন্টারের। এ মাসের 9 তারিখের ওই ছবিতে দেখা যায় হাদির সাথেই ঠিক তার পাশেই বসে আছেন তাকে গুলি করা সেই ছেলে। তারা ওই দিন ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির একজন সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। পরে সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা মারাত্মক। মস্তিষ্ক প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসা শাস্ত্রে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে পরিচিত। তার মতে আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এই অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না। এর আগে গত 13ই নভেম্বর গভীর রাতে দেয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নাম্বার থেকে কল টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, এমনকি সামনের সারির জুলাই যোদ্ধা ওসমান হাদি, তো তার উপরে এরকম হামলা করে তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলার যেই নীল নকশা আওয়ামী লীগ এবং ভারত তারা তৈরি করেছিল, তাদের এই ষড়যন্ত্র, তাদের এই প্ল্যান, এগুলো সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হবে। এবং এই যে ওসমান হাদির উপরে হামলা করা হয়েছে, আমরা এর আগে দেখেছি যে জুলাই যোদ্ধা ওসমান হাদি তিনি এদেশের বাংলার মানুষের পক্ষে কথা বলেছেন, তিনি এদেশের বাংলার মানুষের অধিকারের পক্ষে কথা বলেছেন, তিনি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় যেই আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং প্রতিবাদ করেছেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। তিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি কখনো বাংলাদেশের বিরুদ্ধে যারা আগ্রাসন চালায় তাদের সাথে তিনি কখনো কোনোভাবে আপোষ করেননি এবং দেশের জন্য, দেশের পক্ষে, দেশপ্রেমের পক্ষে তিনি সর্বদা কথা বলেছেন এবং তিনি লড়াই করেছেন। এবং তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন
যে দেশের পক্ষে কাজ করতে, দেশের পক্ষে কথা বলতে, দেশের মানুষের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে কথা বলতে যদি জীবন বিলিয়ে দিতে হয়, তাহলে ওসমান হাদি এবং তার অনুসারীরা জীবন বিলিয়ে দিবে। এরপরেও অন্যায়ের সামনে কখনো মাথা নত করবে না এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেই। সুতরাং যখন ভারত এবং আওয়ামী লীগ তারা দেখেছে যে কোনোভাবেই তার সাথে তাকে তার কণ্ঠ দমিয়ে দেওয়া যায় না, কোনোভাবেই তাকে চুপ করানো যায় না, সে কখনোই প্রতিবাদ থেকে আপোস করে না, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাচ্ছে। সুতরাং তার কণ্ঠকে চেপে ধরতে হবে, তার কণ্ঠকে বন্ধ করে দিতে হবে। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের ইন্ধনে এই ওসমান হাদির উপরে এইরকম হামলা করানো হয়েছে, যে কারণে এবার কিন্তু গোটা দেশের মানুষ নতুন করে আবারও এই ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন করে আবারও ফুঁসে উঠেছে। সুতরাং এদেশের মানুষের দাবি একটাই, কথা একটাই, যে বাংলার মানুষের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ এবং ভারত তারা যতই ষড়যন্ত্র করুক, তাদের কোনো ষড়যন্ত্রে তারা সফল হতে পারবে না, বরং তারা ব্যর্থ হবে। কারণ এদেশের সর্বস্তরের মানুষ তাদের সাথে আছে এবং এই যে আওয়ামী লীগ এবং ভারত যত ধরনের ষড়যন্ত্র করুক না কেন, সেই ষড়যন্ত্রকে এদেশের মানুষ যেভাবে হোক ইতিপূর্বেও যেরকমভাবে রুখে দিয়েছে, ঠিক সেভাবেই সামনেও এই আওয়ামী লীগ এবং ভারতের যত ষড়যন্ত্রই আসুক, সেই ষড়যন্ত্রকে এদেশের সর্বস্তরের মানুষ মিলে রুখে দেবে। তো দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।